হাসপাতালে জীবনের সাথে লড়াইয়ে পরাজিত হয়েছে এবং মৃত্যু বরণ করেছে। স্বাভাবিকভাবে আমাদের যে বয়স মধ্য 40 উপরে এসে নিজেদের থেকে ছোট কারোর মৃত্যুর খবর পেলে সেই ছেলেটি যে কোনো রাজনৈতিক দলের হোক, যে কোনো সংগঠনের হোক, সেটা খুব বেদনা। আজকের সকালটা শুরু হয়েছিল এরকম একটা বেদনার ঘটনা নিয়ে, এরকম একটা খবর নিয়ে। তো খবরটা পাওয়ার পর থেকে এখানে এসেছি এবং প্রাথমিকভাবে আসার পর আমার কনফারেন্সের নেতৃত্ব এসেছিল। আমিও তাই ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু রেজাল্টটা রাখার পর এখানে কিছু না বলা আমি কোনোদিন না করিনি, তাই আজকেও সেভাবে তৈরি না হয়ে মানসিকভাবে ছোট মজুরের নেতৃত্বে নিজেকে সামলেই এই মঞ্চে উঠেছে। মজুর অমর হল পশ্চিমবাংলার রাজনৈতিক এবং গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস। আরেকজন মজুর গতকাল, আমার মনে হয় গতকাল মৃত্যু হয়েছে মানে ভুল হবে, সেটা নিয়ে কত বড় একটা ধাপ্পাবাজ, সেটা পশ্চিমবাংলার মানুষ গতকাল আরেক মজুর হয়ে, মানে গত 4-6 মাস আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনকে ড্যামেজ করার জন্য সরকারের সাথে হাত মিলিয়ে কিভাবে চক্রান্ত করেছে, সেই চক্রান্তের কোথায় মুখোশ ছিল না, পুরো ব্যাপারটাই আমাদের সামনে গতকাল পরিষ্কার হয়ে গেছে। রাজ্যে এমন একটা সরকার চলছে, দেখুন প্রথমে যখন 14 তারিখ কিছু দেখেছে নৈদুল রবিউল এই বাংলা, এবং আমি যখন শুনলাম যে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী আসবে না, আমি তখনই জানতাম যে এটা একটা ওয়েল প্রিপেয়ার্ড বা ওয়েল এনেক্টেড একটা পলিটিক্যাল ড্রামা ফর ইলেকশন ছাড়া আর কিছু না। রাজনৈতিক ভাবে ব্যবহার করার জন্য আপনার আমার বদলি পশ্চিমবাংলায় সমস্ত বঞ্চিত যারা শিক্ষক রয়েছে তাদেরকে প্রলোভন দেখিয়ে এক জায়গায় আনা হলো, আর তারপর নিজেদের অপরাধটাকে কায়দা করে ঢেকে দিয়ে সেটাকে নির্বাচনী প্রচারে কাজ চালানো হলো। রাজ্যে একটা সরকার চলছে, যেই সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে খেলা আর মেলা, মানে ভারতবর্ষের বাংলার সাহিত্য, বাংলার কালচারের সাথে কতটা মিসম্যাচ, যে এই রাজ্যে সব রকমের মেলা হচ্ছে শুধু বই মেলা বাদ দিয়ে, সেটা নিয়ে মজুর বাবুরা অভিনয় বাবুরা কিছু বলছেন না বা তাদের বলার প্রয়োজন নেই। আমরা বিশ্বাস করি, আমরা যেহেতু শিক্ষক, আমরা এই সরকারকে বলতে চাই, আপনি যদি বই মেলা করতেন আমরা হয়তো এই আন্দোলনকে করতাম না, কিন্তু বই মেলাটা বিরোধিতা করতাম না। আপনি পাশে আরো শিল্প মেলা, এখন আরেকটা মেলা লাগিয়ে যদি মনে করেন আমাদের আন্দোলনটাকে ভাঙবেন বা আমাদেরকে হতাশ করবেন, ভুল ভাবছেন। হতাশা নিয়ে চলা আমরা নই। হতাশ হলে কেউ এখানে 60-61 দিন বসে থাকতে পারে না। আমরা হতাশ নই, আমরা লড়াই করতে জানি, আর শেষ বিন্দু পর্যন্ত লড়াইটা করবো। এইটা বোধহয় পরিষ্কারভাবে সরকারকে বুঝে দেওয়া উচিত। আমি যেদিন প্রথম দিনে মঞ্চে উঠেছি সেদিন থেকে এখন পর্যন্ত একটা কথা পরিষ্কারভাবে বলে যাচ্ছি। কি বলে গেছি? যে দেখবেন এই নির্বাচনের সময় আসবে, আপনার আমার কথা সরকারের আর মাননীয় আমলাদের মনে করবে। গত শুক্রবার থেকে স্কুলে স্কুলে নির্বাচনের দাওয়াত শুরু হয়েছে। আজকে সকালেও আমার স্কুল থেকেও ফোন করে জানা হয়েছিল, আমি গেছিলাম, কারণ নির্বাচন কমিশন একটা চিঠি পাঠিয়েছে নির্বাচন বিরোধী, মানে ইলেকশন নিয়ে হলো
মাননীয় শিক্ষামন্ত্রী গতকাল অনেক কিছু বলেছেন, আমি দেখলাম কিন্তু শুনলাম না। কারণ উনি কি বলে না বলে তার কোনো মাথা মুন্ডু আমার কাছে নেই। এবং সবথেকে বড় কথা, ওনার যে কোনো বক্তৃতা, ওনার বলাটা আমার কাছে অপ্রাসঙ্গিক। কারণ ওই যে পরশু দিনের বক্তৃতায় বলেছিলাম, উনি একটা পুতুল মাত্র। উনি কি বললেন বা না বললেন তাতে কিছু আসে যায় না। উনি মজুর বাবু আর রঞ্জন বাবুদের একটা সংগঠন করে দিয়েছেন, বেশ করেছেন। আসলে আপনি পার্শ্ব শিক্ষকদের আসল ব্যাপারটা নিয়ে বলছেন না। আপনি এখনো ধাপে ধাপে ধাপ পাল্লাইয়ে কামিয়ে দিচ্ছেন। গতকাল আমি আশা করি যে সমস্ত পার্শ্ব শিক্ষকরা ওখানে গেছিল তারা নিশ্চয়ই এই ধাপ পাল্লাই বুঝে ফেলেছে। আপনার এই ধাপ পাল্লাই আর চলবে না। নির্বাচনের ফল যদি ভাবে পশ্চিমবাংলার ভোটাররা আপনাকে ধাপ পাওয়া দিবে না, আপনাকে ধাওয়া দেবে। আপনি পরাজয় নিশ্চিত করে ফেলেছেন গতকাল, এটা আপনি জেনে রাখুন। কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আপনি শিক্ষক সমাজকে ভেঙে নির্বাচনে যাচ্ছেন। গতকাল লজ্জা করল না? লজ্জা করল না? এক আনা দেওয়ার ক্ষমতা নেই, চার আনার দাম্ভিকতা দেখাচ্ছেন। ডেকে নিয়ে বলছেন হাসি মুখে বাড়ি ফিরে যান। কেন? না খেতে পেয়েও হাসি মুখে কাজ করে যায় একমাত্র পার্শ্ব শিক্ষকরা। তার জন্য আপনি ও কথা বলতে পেরেছেন যে হাসি মুখে বাড়ি ফিরে যান। কারণ আপনি জানেন বিগত 10 বছরে পার্শ্ব শিক্ষকদের আপনি খাওয়ার পয়সা দেননি। তা সত্ত্বেও ছাত্রদের স্বার্থে, স্কুলের স্বার্থে পার্শ্ব শিক্ষকরা হাসি মুখে সব কাজ করে গেছে। এই তো কাল সরস্বতী পূজা, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমাদের এখানে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদেরও হয়তো স্কুলের হেডমাস্টারের বিজনেস ফোন করেছিল, দয়া করে এসে আপনারা পুজোটা উঠতে দিয়ে যান। পাশে একটা মেলা করেছেন, মেলায় পয়সা দিয়ে গায়ক গায়িকা এনে গান গাওয়াবেন, সেই মেলায় পয়সা হয়। আর পার্শ্ব শিক্ষকদের বেলায় পয়সা হয় না। পাত্রবাবু আপনার লজ্জা করে না? আর পশ্চিমবাংলার সুশীল সমাজ আর মিডিয়ার একটা অংশ, একমাত্র একটা চ্যানেল আর একটা ছোট চ্যানেল আমাদের জন্য দেখিয়ে গেল প্রতিদিন। আমি ওই চ্যানেলকে ধন্যবাদ জানাই। আপনাদের জন্যই এর প্রত্যেকটা ষড়যন্ত্র আমরা বুঝতে পেরেছিলাম আর আমাদের আন্দোলনটা সঠিকভাবে চালিয়ে যেত। বাকিরা নিজেদেরকে বিক্রি করে ফেলেছেন। আজকে একটি ছেলে মারা গেছে, সেটাও দেখবেন বিকেল বেলা রেশনালাইজ করার চেষ্টা করবে যে ছেলেটা মারা গেছে, ছেলেটার দোষ। আসলে আপনি, আমি, গরিব মানুষ, গরিব পার্শ্ব শিক্ষকরা সবাই এই সরকারের কাছে একটা নাম্বার ছাড়া আর কিছু না, একটা ভোটার ছাড়া আর কিছু না। কিন্তু মনে রাখবেন, আপনাদের এই নাম্বার আর এই ভোটার, যাদেরকে আপনারা শুধু ভোটার ভেবেছেন আর নাম্বার ভেবেছেন আর কখনো কখনো বিকটাস ভেবেছেন, তারা এই নির্বাচনে আপনাকে দেখাবে ভোটার আসলে কি জিনিস, গরিব মানুষের সংগঠন আন্দোলন কি জিনিস, পার্শ্ব শিক্ষকদের আন্দোলন কি জিনিস। এবার আপনারা টের পাবেন। অপেক্ষা করুন। সে যাই হোক, আপনি আমাদের হাসি মুখে বাড়ি ফিরে যেতে বললে
আমাদের মেরে মাস্টার মশাইদের মিলিয়ে 5 তারিখ ওরা একই জিনিস করতে চেষ্টা করেছিল। ওরা চাইলে, ওদের ইচ্ছে ছিল আপনাকে আমাকে পিটিয়ে একজন দুজনের বডি ফেলে দেওয়ার, সাহস করে উঠতে পারেনি। ভেবেছে মাস্টার মশাই যদি মরে যায় তার ছাত্র সমাজ রাজপথে নেমে আসবে। হ্যাঁ, জেনে রাখুন আজও আমাদের জন্য ছাত্ররা রাজপথে নামতে রেডি, ভবিষ্যতে প্রয়োজনে নামবে, কিন্তু মে মাসের পর আপনার জন্য আর কেউ থাকবে না আমার জন্য। আপনি জেনে রাখুন, যেদিন আপনি ক্ষমতাচ্যুত হবেন সেদিন আপনার সব শেষ হয়ে যাবে। তাই ছাত্র মেরে, যুবক মেরে, মাস্টারকে মশাইদের মেরে আপনি কি করতে চাইছেন? আপনার অবস্থা হচ্ছে সেই যে ভাবছেন যে হত্যালীলা চালিয়ে, অ্যানার্কিজম চালিয়ে আমি শাসন ক্ষমতা ধরে রাখবো, কিন্তু পৃথিবীর ইতিহাস হচ্ছে অ্যানার্কিস্টরা কখনো শাসন ক্ষমতা ধরে রাখতে পারেনি, আপনিও পারবেন না। নির্বাচনের এই ঘোষণা হওয়ার বা খুব বেশি দিন নেই, এখনো সময় আছে। আমি প্রথম দিন থেকে আশা করেছিলাম মুখ্যমন্ত্রীর উপর, এখন সেই আশা ত্যাগ করছি। কারণ 5 তারিখের ঘটনা, গতকালের ঘটনা কোনটাই মুখ্যমন্ত্রী রঙ্গলি হিরণ ছাড়া হয়নি। 27 তারিখে আমাদের লিডারশিপের সাথে মিসবিহেভ করা, সেটাও মুখ্যমন্ত্রী রঙ্গলি হিরণ হয়েছে। 5 তারিখে আপনাকে আমাকে লাঠিপেটা করা, সেটাও মুখ্যমন্ত্রী রঙ্গলি হিরণে হয়েছে। গতকালকে যা যা কথা পাঠ্যক্রম করেছে সেটাও মুখ্যমন্ত্রী রঙ্গলি হিরণে হয়েছে। মুখ্যমন্ত্রী, আপনার অবস্থা সেরকম, আপনি কিছু বুঝতে পারছেন না, আর না হলে বুঝতে পেরেও বোঝার না চেষ্টা করছেন। আপনার অবস্থা সে দুর্যোগের মতন, যে শেষ দিন যখন যুদ্ধ হচ্ছে তার পাশে কেউ নেই। আপনারও হয়তো সেই অবস্থাই হবে যে শেষ দিন যখন আপনি যাবেন দেখবেন কেউ নেই, কেউ নেই আপনার পাশে। তখন কেউ নেই, আমার কেউ নেই গান্ধা ছাড়া আপনার আর কিছু তো থাকবে না। আপনি আমাদের দেন না দেন, আমাদের লড়াই চলবে, কোন অবস্থাতে আমরা আমাদের লড়াই থেকে সরছি না। লড়াই আজও আছে, লড়াই ভবিষ্যতে থাকবে। যেই সরকারি আসুক, সে বামফ্রন্ট নিয়ে আসুক আর অন্য দলই আসুক, তারা যা প্রতিশ্রুতি এখানে মঞ্চে দাঁড়িয়ে বলে গেছে তা যদি পূরণ না হয়, একই জোরে, একই করে, একই গলায় আওয়াজে রাজনৈতিক প্রথা একইভাবে আন্দোলন করবে। এটা অন্য দলের নেতৃত্বরাও বুঝে রাখুন, সে যে দলকে লড়ে ধরুন। আপনারা প্রতিশ্রুতি দিচ্ছেন এখানে দাঁড়িয়ে, আপনাদেরকে এই প্রতিশ্রুতি পালন করতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থবাবু, আপনারা দিন বলুন, শুধু দিন বলুন, আপনাদের বদলের জন্য দিন বলুন। শুরুতে বলেছি মনটা খুব ভারাক্রান্ত, নিজের থেকে অনেক ছোট একটি ছেলে পৃথিবী ছেড়ে চলে গেল। কালকের ঘটনার পর অনেক হতাশ হয়েছে পার্থবাবুর কথা শুনে। আমি হতাশ হই, আমি জানি এর থেকে বেশি এরা কিছু করবে না। আরে পার্থবাবু ঘোষণা করবে, মানে যারা মন্ত্রীবাবু রবীন্দ্রবাবুদের সাথে গেলেন তাদের কি হইল বলেন তো? মাস্টারমশাই হিসাবে কি মাথাটা খায় নাকি? তারা যারা গেছে তাদের প্রশ্ন করছি আমি। আরে এই রাজ্যের বাংলাদেশ পূর্ব দিকে সূত্র সেনা, পশ্চিম দিকে অস্ত্র যাচ্ছে, সেনা মুখ্যমন্ত্রী না বললে বাকি কোনো মন্ত্রী বলার সাহস নেই।
আন্দোলনটা থাকবে, এটা জেনে রাখুন। যারা কালকে গেছেন তাদের এখনো বলছি, লড়াইটা এখানে হচ্ছে। লড়াইটা কোথায় করবেন আপনাকে ঠিক করতে হবে, আমাকে ঠিক করতে হবে। আমি জানি লড়াইটা কোথায় হচ্ছে, তাই আমি এখানে দাঁড়িয়ে আছি। আর একটা কথা বলে শেষ করব, যাই হোক আর যেই পরিস্থিতি হোক, যেই সরকারই থাকুক, কারণ এই সরকার চলে যাচ্ছে, এটা নিয়ে কোনো আলাপ আলোচনার দরকার নেই। এই সরকারকে সবাই কিনে ফেলেছে। খয়রাতি করলে আপনি খয়রাতি করে মানুষের মেরুদণ্ডটা ভেঙে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী, কিন্তু বাংলার মানুষ চিরকাল মেরুদণ্ডটাকে শক্ত রেখেছে। প্রথমে খয়রাতি যখন দেবেন তখন কিছু মানুষ আপনার পক্ষে থাকবে, এখন আর আপনার পক্ষে নেই। সবাই বুঝে গেছে আপনি শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিয়ে এই বেকার সমস্যাকে কমাতে চাইছেন, আর অশিক্ষিত বা কম শিক্ষিত ছেলেদের আপনি 20 টাকার পাউচের প্যাকেট ধরিয়ে তাদের জীবনটাকে নষ্ট করতে চাইছেন, এটা তারা নিজেরাও বুঝে গেছে। তাই আপনার বিদায় আসন্ন, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু যেই সরকারি আসুক, সে যদি স্থায়ী শিক্ষকের মর্যাদা আর পে স্ট্রাকচার না দেয়, লড়াইটা কিন্তু আমাদের সেই সরকারের বিরুদ্ধেই চলবে। এটা আমাদের 1 পয়েন্ট মিশন রাখতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি চলে যাবেন আর কটা দিন। সুযোগ ছিল নিজেকে এক ঐতিহাসিক চরিত্রে রূপান্তরিত করার, চিরকালের জন্য শ্রদ্ধার পাত্র করার, পাত্রী করার, সেই সুযোগটা আপনি হাতছাড়া করলেন। বাকিটা ইতিহাস আর সময় আপনাকে জবাব দেবে, আমাদের দিতে হবে না। তাই যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি না পাই, আমরা লড়াই করে যাব। কাম ওয়াট মে, সে রাসমণিতে নিয়েই নাটক হোক আর নেতাজি ইন্ডোরের নাটকই হোক, নাট্যমঞ্চে আপনারা যত নাটক করবেন আমাদের তত সুবিধে হবে, কারণ আপনাদের আসল চরিত্রটা তত মানুষের সামনে চলে আসবে। উলবাবু কাল বলল আমার কোনো দায় নেই, সরকার বাড়াবে। তাহলে ডেকে নিয়ে গেছিলেন কেন সবাইকে? আপনার যদি দায় না থাকে, আপনি একটা সংগঠনের লিডার, অথচ আপনার দায় নেই। কেমন লিডার আপনি? যে কোনো লিডারের দায় থাকে, দায় ঝেড়ে ফেললে কি দায় ঝেড়ে ফেলা যায়? আপনি দায় ঝেড়ে ফেলে আপনি ভাবলেন সব ঠিক হ্যাঁ, নেই, আপনি ছাড়া পাবেন না। আমি বলে দিচ্ছি, দিন দূরে নেই, পার্শ্ব শিক্ষকরা, আপনার দলের পার্শ্ব শিক্ষকরাই আপনাকে দেখলে ধাওয়া করবে। রবিউল বাবু, আপনি জেনে নিন এটা। আর মহিদুল বাবু, বাড়ির ভেতরেই থাকুন, বাইরে বেরোলে কোথা থেকে যে অদৃশ্যের চাটি আপনি খাবেন, যেই চাটি শুধু অনুভব করা যায়, দেখা যায় না, শোনা যায় না, আপনি সেটা জানেন না। তাই বাড়িতেই থাকুন আর লড়াইটা সঠিকভাবে আমাদের করতে দিন। আপনি অনেক চেষ্টা করেছেন আমাদের লড়াই ভাঙার, লড়াই আপনি ভাঙাতে পারেননি, আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনকে আপনি ভাঙাতে পারেননি, আর ভবিষ্যতেও আপনি পারবেন না। তাই যতক্ষণ আমাদের দাবি পূরণ না হয় ততক্ষণ আমাদের লড়াই চলবে। একটি কথা বলে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে, আমার যারা বন্ধুরা যারা অনশন করছে তাদেরকে নমস্কার জানিয়ে, আর শহীদ মইদুল মৃধাকে আরেকবারও আমার আন্তরিক প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।